মাস্টারদা সূর্য সেন 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাসমণি সেন ও মাতার নাম শশীবালা দেবী। পিতা রাসমণি সেন পেশায় ছিলেন একজন শিক্ষক। 2 ছেলে ও 4 মেয়ের মধ্যে সূর্য সেন ছিলেন তাদের চতুর্থ সন্তান। শৈশবের পিতামাতাকে হারানোর পর সূর্য সেন তাঁর কাকা গৌরমণি সেনের কাছেই লালিত পালিত হন। তাছাড়াও তার জীবনে স্বামী বিবেকানন্দের গভীর প্রভাব রয়েছে। অনেক ছোট্ট বয়স থেকেই স্বামীজির বাণী ও চিন্তা ধারণাগুলিকে অনুসরণ করতেন সূর্য সেন। দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে সূর্য সেন নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং 8ম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেন। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে বাংলায় স্বদেশী আন্দোলনও শুরু হয় তখন। এরপর তিনি ভর্তি হন ন্যাশনাল হাই স্কুলে। সেখানে শিক্ষা সম্পন্ন হওয়ার পর 1916 সালে মুর্শিদাবাদের বহরমপুরে বর্তমান কৃষ্ণনাথ কলেজ এর কলা বিভাগে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। সূর্য সেন কলেজের শিক্ষার্থী থাকাকালীন সময় তার শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তীর মাধ্যমে তিনি বিপ্লবী ধারণাগুলি আত্মস্থ করেছিলেন। সতীশচন্দ্র চক্রবর্তী যুগান্তর নামে একটি বিপ্লবী দলের সঙ্গে জড়িত ছিলেন। 1918 সালে সূর্য সেন চট্টগ্রামে আসেন। সেখানের স্থানীয় ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং সম্মানসূচক মাস্টারদা বলে খ্যাত হয়ে ওঠেন। পরে তিনি চাকরি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন। চট্টগ্রামের বিপ্লবী দলের অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন, নগেন সেন, চারু বিকাশ দত্ত সহ আরও অনেকেই জড়িত ছিলেন, কিন্তু তাদের কার্যক্রম সীমিত ছিল। বিপ্লবীরা বাংলাদেশে 2টি দলে বিভক্ত ছিল, অনুশীলন ও যুগান্তর। বেহরামপুর থেকে ফিরে সূর্য সেন যুগান্তর পার্টিতে যোগ দেন এবং সংগঠনকে সক্রিয় করার চেষ্টা করেন। তিনি 2 সক্রিয় বিপ্লবী দলকে পুনরায় একত্রিত করার চেষ্টা করেন। ধীরে ধীরে চট্টগ্রামে তার দল আরও সক্রিয় হয়ে ওঠে। চট্টগ্রামের ছাত্ররা তাদের ক্লাস বর্জন করে এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদে জনসভার আয়োজন করেন। মোহনদাস করমচাঁদ গান্ধী আফ্রিকা থেকে ফিরে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন এবং ভারতীয় জনগণ তার কাছ থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা পেয়েছিলেন। চট্টগ্রামেও বিপ্লবীরা ক্লাস, আদালত বর্জন এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখে। বিপ্লবী সূর্য সেন সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অসহযোগ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার জন্য তিনি তার শিক্ষকতা পেশা ছেড়ে দেন এবং দেওয়ান বাজার এলাকায় তার প্রতিষ্ঠিত শ্যামাশ্রম থেকে চট্টগ্রামের কংগ্রেসের বিপ্লবী ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। চট্টগ্রামে বিপ্লবী দল সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, যদিও গান্ধীজির আন্দোলনের দ্বারা স্বরাজ অর্জিত হয়নি। আন্দোলনে ইন্ধন যোগাতে নগদ অর্থের জন্য তিনি আসাম বেঙ্গল রেলওয়ে কোষাগার লুট করেন, যার কারণে তিনি তার সহ বিপ্লবী অম্বিকা চক্রবর্তীর সাথে 2 বছরের জন্য কারাবাস করেন। উভয়ই 1928 সালের শেষের দিকে মুক্তি পান এবং তাদের কার্যক্রম পুনরায় শুরু করেন। 1930 সালে চট্টগ্রাম অভিযানের সময় একটি ভয়ঙ্কর যুদ্ধে 80 জনেরও বেশি ব্রিটিশ ভারতীয় সৈন্য এবং 12 জন বিপ্লবী নিহত হয়। পরে সূর্য সেন এবং অন্যান্য জীবিত বিপ্লবীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পার্শ্ববর্তী এক গ্রামে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে পরবর্তী অভিযানের প্রস্তুতি শুরু করে। সূর্য সেন বিপ্লবীদের জন্য চট্টগ্রামে একটি ব্যায়ামাগার স্থাপন করেন এবং তাদের নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি সাঁতার কাটা, নৌকা চালানো, গাছে ওঠা, লাঠি খেলা, চুরি নিক্ষেপ
বক্সিং ইত্যাদির মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির নির্দেশ দেন। মাস্টারদা তাদের বিপ্লবের জন্য তৈরি হওয়ার বিশেষ প্রশিক্ষণ দেন। অস্ত্র এবং গোলাবারুদ সঞ্চয় করার উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে একটি শাখা হিসেবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। সুভাষচন্দ্র বসু 1929 সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে সূর্য সেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছর বিপ্লবী যতীন্দ্রনাথ লাহোর জেলে 63 দিন ধর্মঘটের পর অনশনে মারা যান। এই ঘটনার প্রতিক্রিয়ায় সারা বাংলার আন্দোলন শুরু হয়। আন্দোলন, মিছিল ও সভায় সূর্য সেন পার্টির সদস্যদের সামনে বিপ্লবের পরবর্তী কর্মপরিকল্পনা বর্ণনা করেন। তারা সবাই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন। এই জন্য তারা আমরণ কর্মসূচি ঘোষণা করে বিপ্লবী কার্যকলাপ শুরু করেন। সূর্য সেন 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ ও সহায়ক বাহিনীর অস্ত্রাগারে অভিযান চালানোর জন্য বিপ্লবীদের একটি দলের নেতৃত্ব দেন। পরিকল্পনাটি ছিল বিস্তৃত এবং এতে অস্ত্রাগার থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা এবং শহরের যোগাযোগ ব্যবস্থা, টেলিফোন, টেলিগ্রাফ এবং রেলপথ সহ ধ্বংস করা হয়েছিল, যার ফলে ব্রিটিশ শাসিত পাকিস্তান থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে দলটি অস্ত্র বর্জন করলেও তারা গোলাবারুদ দখল করতে ব্যর্থ হয়। তারা অস্ত্রাগারের চত্বরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে বিপ্লবী দলের একটি বড় অংশ নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একটি দল দ্বারা খুনঠাসা হয়ে পড়ে। সূর্য সেন লুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকলেন। কখনো তিনি একজন কৃষক, কখনো একজন পুরোহিত, কখনো আবার একজন গৃহকর্মী, এমনকি একজন ধার্মিক মুসলিম হিসেবে লুকিয়ে থাকতেন। এভাবে তিনি ব্রিটিশদের হাতে বন্দী হওয়া এড়িয়ে যান। এক সময় বিপ্লবী সূর্য সেন এক বন্ধুর বাড়িতে লুকিয়েছিলেন। নেত্র সেন নামে তার এক আত্মীয় সেই স্থানের কাছেই থাকতেন। সেই নেত্র সেন তাঁর লুকানোর জায়গার কথা ব্রিটিশদের জানিয়ে দেন। ফলে 1933 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এই কাজের জন্য ব্রিটিশদের দ্বারা নেত্র সেনকে পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু এর আগেই কিরণময় সেন নামে একজন বিপ্লবী তাঁর বাড়িতে এসে দা দিয়ে নেত্র সেনের শিরচ্ছেদ করেন। নেত্র সেনের স্ত্রী ছিলেন সূর্য সেনের একজন বড় সমর্থক, তাই তিনি কখনোই এই বিপ্লবীর নাম প্রকাশ করেননি যিনি নেত্র সেনকে হত্যা করেছিলেন। 1933 সালের 16 ফেব্রুয়ারি আত্মগোপন করে থাকা সূর্য সেনকে ব্রিটিশ শাসকরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিচারে সূর্য সেনের ফাঁসির আদেশ হয়। তার অনেক সহকর্মী বিপ্লবীও তার সাথে ধরা পড়েন এবং দীর্ঘমেয়াদে কারাভোগ করেন। 12 জানুয়ারি 1934 সালে তারেকেশ্বর দস্তিদার নামে আরেক বিপ্লবীর সাথে সূর্য সেনের ফাঁসি হয়। মৃত্যুকালে সূর্য সেনের বয়স হয়েছিল 39 বছর। সূর্য সেন নিজের শেষ চিঠিটি তার বন্ধুদের কাছে লিখেছিলেন এবং তাতে বলেছিলেন, মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে, আমার মন উড়ে যাচ্ছে অনন্তকালের দিকে, এমন একটি মনোরম, এমন একটি সমাধিতে, এমন একটি গম্ভীর মুহূর্তে আমি আপনার পিছনে কি রেখে যাব। শুধু একটাই, সেটা হলো আমার স্বপ্ন, সোনার স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। তারিখটা কখনোই ভুলো না, 18 এপ্রিল 1930, চট্টগ্রামের বিদ্রোহের দিন। ভারতের স্বাধীনতার বেদিতে যে দেশপ্রেমিকরা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের নাম লাল অক্ষরে লিখো তোমার হৃদয়ের কোণে।